আসসালামু আলাইকুম। আমি আসিফ। উম আজকে আমাদের টপিক হলো আইসিএস এর ফাইনাল সিলেবাস। তো এটা একটা ওয়ান শট ক্লাসের মতো হবে। আইসিএস এর যে আপনাদের সামনের ফাইনাল পরীক্ষার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, তো সেই বিষয়গুলোই এখানে পড়ানো হবে। আর আমরা এত ডিপে যাব না। শুধু আমাদের ফাইনাল এক্সাম গুলোতে যেমন কোয়েশ্চেন হয়, সেই অনুযায়ী আমরা কিছু প্র্যাকটিস করবো আর কিছু টপিক হয়তো এক্সপ্লেন করবো। প্রথমে এক্সপ্লেন করবো, তারপরে আমরা আস্তে আস্তে প্রবলেম সলভিং এর দিকে যাব। আর কম্বাইন্ড প্রশ্ন হচ্ছে শেষ ২ ব্যাচ যাবৎ সম্ভবত। তাই আসলে আমাদের হাতে এত পরিমাণ প্রশ্ন নাই ফাইনালের। মানে যে শেষ ২ বারের প্রশ্ন হচ্ছে ওইগুলো এনালাইসিস করে কিছু হয়তো সলভ করব। আর আর কিছু ইম্পোর্টেন্ট হয়তো যেগুলো ইম্পোর্টেন্ট মনে হবে বোঝানোর জন্য কোনো বিষয়গুলো আমরা শুরু করি ইনশাআল্লাহ। তো ফাইনাল সিলেবাসের যে বিষয়গুলো আছে তার মধ্যে হচ্ছে রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, তারপরে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট গুলা, তারপরে হচ্ছে সুইচ কেস। হুম। তারপর হচ্ছে আচ্ছা, অপারেটরস কিন্তু আপনারা আগেও ইউজ করেছেন। যেমন প্লাস মাইনাস গুলো কিন্তু অপারেটরস ছিল, সেটা অন্য এক রকমের অপারেটরস, সেগুলো অন্য এক ভাগে পড়ে। তো সে বিষয়ে তো আপনারা আগে থেকে জানেন। তো এবারে যে অপারেটরস গুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরস গুলা আগের অপারেটরস গুলোর মতো না। কারণ আগের অপারেটরস গুলা একটা কাজ করতো। যেমন মনে করেন আপনি প্লাস দিলে, মনে করেন এক্স প্লাস ওয়াই তখন হচ্ছে কি করতো, এক্স আর ওয়াই যোগ করতো, বা এক্স মাইনাস ওয়াই মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করতো, করে আপনাকে যে ফলটা সেটা আউটপুট দিত। কিন্তু রিলেশনাল অপারেটরস এর ক্ষেত্রে হিসাবটা হচ্ছে একটু ভিন্ন। আপনি এক্স এবং ওয়াই এর মাঝখানে একটা অপারেটর বসিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে কি ধরনের রিলেশন আছে তা উল্লেখ করবেন, এবং আপনি যে রিলেশন উল্লেখ করেছেন সেটা কি ট্রু নাকি ফলস সেটা আপনার সি কম্পাইলার নাকি আউটপুট দেবে। আচ্ছা, সেটা কিভাবে হয় দেখে নিন। ধরেন এই আমাদের কাছে একটা ভেরিয়েবল আছে। আচ্ছা, ভেরিয়েবল আমরা ম্যাথের ভাষায় কথা বলি আসলে। A is equals to X, B is equals to 5. B is equals to 5,000. এখন আপনি কম্পাইলারকে বললেন যে ভাই আমার এ হচ্ছে বি থেকে ছোট। ওকে, ফাইন। এখন কম্পাইলার দেখলো যে আপনার এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5। তার মানে আসলে এ কিন্তু বি থেকে বড়। তো আপনি দিচ্ছেন কি উল্টা। তার মানে কম্পাইলার আপনাকে ফলস রিটার্ন করবে, যে না ভাই তুমি যে রিলেশন আমাকে দেখাইছো তা হচ্ছে ফলস। এখন আপনি যদি উল্টা দিতেন, এ গ্রেটার দেন বি যদি দিতেন, তাহলে কিন্তু আপনাকে ট্রু রিটার্ন করতো। কারণ কি? কারণ এ কিন্তু আসলেই বি থেকে বড়। তখন কম্পাইলার বুঝতো যে এত 10 দিছে ভাই আর বি হচ্ছে 5। তখন সে বুঝে নিত যে আসলে যে স্টেটমেন্ট দিচ্ছে এটা ট্রু। তো এই রিলেশনাল অপারেটর গুলো আসলে এভাবেই কাজ করে। এখন ট্রু আর ফলস তো আর আপনার সি বুঝে না বা আপনার যে পিসি বুঝে না। সেটা কিভাবে আউটপুট দেয় সেটা আমরা পরে দেখে নেবো। আচ্ছা, আমি বলে রাখি যে ফলস হচ্ছে 0 রিটার্ন করে আর ট্রু এর ক্ষেত্রে 1 রিটার্ন করে। সেটা কিভাবে করে আমরা পরে দেখে নেবো ইনশাআল্লাহ। আর এখন হচ্ছে কি কি ধরনের রিলেশনাল অপারেটরস গুলো আছে সেগুলো আমরা দেখে নিই। উম, তো আমরা আবার নিলাম। আচ্ছা, আমরা মনে করেন স্যার এ নিলাম, এ ইজ ইকুয়ালস টু 5 নিলাম। স্যার বি নিলাম, বি ইজ ইকুয়ালস টু ধরলাম 10 নিলাম। তো রিলেশনশিপ অপারেটর গুলোর মধ্যে একটা আছে ইকুয়াল। আমরা আগে একটা পড়েছি, শুধু একটা তো। এই যে এখানে যে আমরা সাইন ব্যবহার করেছি, একটা ইকুয়াল সাইন ব্যবহার করেছি, এই ইকুয়াল সাইনের অর্থ হচ্ছে একটা ভে- একটা ভেরিয়েবল। একটা ভেরিয়েবল তো একটা কন্টেইনার। কন্টেইনারে আপনি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাইলে তখন সাইন ব্যবহার করতে হয় একটা। আর যখন আর যে সময় আমরা দুটা সাইন ব্যবহার করি, এর অর্থ হচ্ছে আমি কম্পাইলারকে এ আর বি এর মধ্যে একটা রিলেশন বলছি, যে আমি বলছি যে দেখো এ আর বি হচ্ছে সমান। এখন এটা ট্রু না ফলস এটা হচ্ছে পরের বিষয়।
আমি কম্পাইলারকে এটা বলে দিচ্ছি যে ভাই দুইটা ইকুয়াল সাইন দেব, আমি বলছি যে এ আর বি হচ্ছে সমান। তখন আমার সি কম্পাইলার আসবে, এসে দেখবে যে এ এর মান তো 5 আর বি এর মান হচ্ছে 10, তাহলে তো ভাই এ আর বি সমান হচ্ছে না। তখন সে আমাকে ফলস রিটার্ন করবে, ভাই এরকম। এখন যদি আমার এ এর মান যদি 10 হতো, বি এর মান 10 হতো, তাহলে আমার ট্রু রিটার্ন করতো। এটা হচ্ছে বিষয়। তো এরপরে আমরা আবার দুটা ভেরিয়েবল নিলাম, এ 10, বি নিলাম 20, ঠিক আছে। তো আমাদের কাছে আরেকটা রিলেশন, আরেকটা অপারেটর আছে, রিলেশনাল অপারেটর। যেমন আগে তো ইকুয়ালস টু দেখলাম, আরেকটা হচ্ছে ইজ ইকুয়ালস, নট ইকুয়ালস টু। এই নট ইকুয়ালস টু কাজ হচ্ছে বলে দেওয়া যে এ নট ইকুয়ালস টু বি, মানে বলে দিচ্ছি এ আর বি ভাই সমান না। এ আর বি কিন্তু আসলে সমান না। এ হচ্ছে 10, বি হচ্ছে 20। তখন সে আমাকে বলবে যে ভাই হ্যাঁ, যে স্টেটমেন্টটা দিছেন ওইটা ট্রু, কারণ এ আর বি আসলেই সমান। এখন যদি বাই চান্স এর মান 20 হতো, তাহলে দেখতো কি যে এও 20, বিও 20। তখন সে আমাকে ফলস রিটার্ন করতো যে না ভাই, আপনি যে স্টেটমেন্ট দিচ্ছেন এ আর বি সমান না, এ কথা তো ঠিক না, এ আর বি সমান। তখন সে আমাকে ফলস রিটার্ন করতো। তো আরেকটা, এরপর হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন, সেরকম ছিল। এখন আমরা আরেকটা নিলাম, এ নিলাম 5, বি নিলাম। এখন আমরা আমাদের সি কম্পাইলারকে বললাম যে ভাই রিলেশনশিপ দিলাম যে এ স্মলার দেন বি। তখন আমাদের কম্পাইলার যখন কম্পাইল করতে করতে আসবে, দেখবে যে এ এর মান 5, বি এর মান 10, এবং আমি যে তাদের মধ্যে সম্পর্ক দিলাম তা হচ্ছে লেস দেন। তাই এ তো আসলেই ছোট, সে দেখবে বি আসলেই বড়। তখন সে আমাকে ট্রু রিটার্ন করে যে ভাই যে স্টেটমেন্ট দিচ্ছেন তা ঠিক আছে, ট্রু। এখন আরেকটা রিলেশনশিপ অপারেটর হচ্ছে এ গ্রেটার দেন বি। এই রিলেশনশিপ দিলে সে আসতো, দেখতো এ এর মান 5, বি এর মান 10। তখন সে দেখতো যে আসলেই তো বি তো ছোট না, বি না, এ তো ছোট না, এ হচ্ছে বি থেকে বড়, কারণ 5 আর বি হচ্ছে 10। তখন সে বলতো যে না ভাই, আমাকে যে স্টেটমেন্ট দিছেন তা তো ফলস, কারণ আমি দেখতে পাচ্ছি যে এ হচ্ছে ছোট, বি বি হচ্ছে বড়। তো আপনার দেওয়া আচ্ছা, আমার একটা বলার সমস্যা। উম, তো এই এ গ্রেটার দেন বি, তো আমাদের এ ইকুয়ালস টু 5 আর বি ইকুয়ালস টু কিন্তু 10। তাই হবে কি যে কম্পাইলার এসে দেখবে যে যে ভাই এ তো 5 আর বি তো 10, তার মানে এ তো ছোট আসলে বি থেকে, তো সে আমাকে ফলস রিটার্ন করবে। এখন আমাদের কাছে আরো দুইটা রিলেশনাল অপারেটর আছে। আচ্ছা, সেটা বলে আগে আগে একটা বুঝি বিষয়। আমরা কিন্তু এই গুলো ইউজ করেছি যে লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু। মানে আমার এ বি থেকে ছোট হতে পারে, আবার বি এর সমান হতে পারে। আর এটা হচ্ছে এ আমার বি থেকে বড় হতে পারে, আবার সমান হতে পারে। তো ধরলাম এ ইজ ইকুয়ালস টু 1 আর বি ইজ ইকুয়ালস টু 2। কম্পাইলার আসবে, এসে দেখবে যে ঠিক আছে, এ তো 1 আর বি তো 2, এ তো আসলেই ছোট বি থেকে, তো সে আমাকে রিটার্ন করবে। আচ্ছা, এখন যদি এ ইজ ইকুয়ালস টু 2 হয়, তখন কি হবে? তখন দেখবে 2, বিও 2। আর এখানে বলছিল যে এ বি থেকে ছোটও হতে পারে, আবার ইকুয়ালস টু মানে সমান হতে পারে। তাহলে কিন্তু আমাদের ট্রু রিটার্ন করবে। এই সাইজের সাথে শুধু লেস দেনের তফাৎটা হচ্ছে এখানে। এইখানে যদি আমি এ লেস দেন বি বসাতাম, তখন কিন্তু 2 দেখতো 2 2, তখন দেখতো ইকুয়ালস টু, তখন কিন্তু সে ফলস রিটার্ন করবে। কারণ আমি তো বলেই দিছি যে এ শুধু ছোট হবে বি থেকে, কিন্তু সমান হবে না। কিন্তু এখানে এটা, এই জায়গায় আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে আমার এ ছোট হতে পারে বা সমান হতে পারে। তাই কিন্তু আমি যখন এ আর বি এর মান এক হয়ে গেছে, তখন কিন্তু ট্রু রিটার্ন করছে। কিন্তু এখানে দেখেন যে আমি যখন শুধু লেস দেন ছিল, তখন কিন্তু মান সেম হওয়ার পরে আমার ফলস রিটার্ন করতেছে, কারণ কি আমি তো বলে দেই না যে ওরা সমান হতে পারবে।
তো এদিকেও সেম, গ্রেটার দেন অর ইকুয়ালস টু, যেমন a এর মান যদি হয় 2 আর b এর মান যদি হয় 1, তখন সে আমাকে 2 রিটার্ন করবে। কারণ কি? কারণ a এর মান 2 এবং b এর মান 1 এবং শুধু a b থেকে বড়। আবার যদি b এর মানও 2 হয় তখনও 2 রিটার্ন করবে। আর যদি বাই চান্স মনে করেন b এর মান হয়ে যায় 3 আর a এর মান যদি 2 থেকে যায়, তখন কিন্তু b আমার বড়। b কিন্তু কোনোভাবেই a থেকে ছোট হচ্ছে না বা সমান হচ্ছে না। তাই তখন আমার ফলস রিটার্ন করবে। তো লজিক্যাল অপারেটরস এর কাছে যাওয়ার আগে আমরা যে অপারেটরস গুলো মাত্র শিখলাম এগুলোর কিছু প্র্যাকটিক্যাল রূপ দেখে নিই কোড বক্সের। তো চলুন আমরা রিলেশনাল অপারেটরস গুলো দিয়ে কিছু প্র্যাকটিক্যাল কাজকর্ম দেখি। যেমন আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম a is equals to 10 ধরলাম। তারপরে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম এই b is equals to 20, অর্থাৎ 20। তো আমরা বলছিলাম যে আমরা দুইটা ভেরিয়েবল বা সংখ্যা বা যা আছে আর কি ওগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবো। তারপর আমার সি কম্পাইলার সেই সম্পর্কটা কি ভ্যালিড মানে ট্রু নাকি ফলস তা রিটার্ন করে আমাকে। আমি একটা সম্পর্ক লিখি, মনে করেন a is greater a is greater than b, কিন্তু আমরা তো বলছিলাম যে সে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এখন ট্রু অথবা ফলস রিটার্ন করে কোথাও তো স্টোর করতে হবে। তো আরেকটা বলছিলাম যে সে কিন্তু ট্রু ফলস রিটার্ন করে না। সে ট্রু বলতে 1 কে বোঝায় আর ফলস বলতে বোঝায় 0। এই 0 বা 1 কে কোথাও তোমার স্টোর করতে হবে এবং 0 বা 1 হচ্ছে একটা ইন্টিজার। তাই আমরা ইন্টিজার একটা ইন্টিজার একটা ভেরিয়েবল সি নিব। সেই সি তে আমরা স্টোর করে দেব। এখন দেখেন আমি যদি সি কে প্রিন্ট করে দেই, প্রিন্ট সি কে প্রিন্ট করব, দেখেন 0 রিটার্ন করছে। কারণ কি? দেখেন আমি কিন্তু দিচ্ছি যে এ গ্রেটার দেন বি, কিন্তু এ কিন্তু 10 আমার। দেখেন আমার এ কিন্তু 10 আর বি হচ্ছে 20। এই যে আমার এ 10 আর বি হচ্ছে 20, এই এ কিন্তু আসলে ছোট, বি থেকে ছোট। কিন্তু আমি লিখছি কি উল্টাটা, আমি লিখছি এ বড় বি থেকে। কিন্তু আসলে কিন্তু হওয়ার কথা ছিল এ ছোট বি থেকে। এই কারণে কম্পাইলার এখানে দেখি যে ভাই তুমি যে স্টেটমেন্ট দিচ্ছ তো ট্রু না, তো ফলস, তখন সে সিতে আমার জিরোতে পাঠিয়ে দেয়। তখন এই সি যখন আমি প্রিন্ট করি তখন আমার প্রিন্টএফে জিরো প্রিন্ট হচ্ছে। এই হচ্ছে কারণ, কারণ আমরা স্টেটমেন্টটা দিলাম ওটা তো ফলস, এই কারণ। আচ্ছা, তারপরে আরো কিছু স্টেটমেন্ট দেখা যাক। উম, যেমন আমি যদি কি হইতো, আমি যদি উল্টাটা দিতাম, যদি আসলটা দিতাম যে আসলে তো এক কিন্তু ছোট থেকে, তখন কি হতো? ওয়ান রিটার্ন করলাম ট্রু, এখানে আসলে ছোট। এখন যদি আমি ইকুয়ালস টু দেই যে আমার এ আর বি হচ্ছে সমান, তখন কি হয়? জিরো দেখা যাচ্ছে, কারণ এ হচ্ছে আমার 10 আর বি হচ্ছে 20। এ আর বি সমান না, কিন্তু আমি লিখছি সমান। তখন আমার কম্পাইলার বলছে যে না ভাই এটা সমান না, ফলস, তখন আমার জিরো রিটার্ন করে দিচ্ছে। এখন যদি আমি নট ইকুয়ালস দিতাম তখন কিন্তু আমার ওয়ান রিটার্ন করতো, কারণ আসলে এ আর বি সমান না। এখন দেখেন আমরা আরো কিছু শিখছিলাম যে এইটা কি হবে। এই বলতেছে যে এ হচ্ছে বি থেকে ছোট অথবা সমান, ফাইন, দেখবেন যে ওয়ান রিটার্ন করতেছে। কারণ কি? কারণ কারণ হচ্ছে আমার স্টেটমেন্ট ট্রু। ট্রু কেন? কারণ এর ছোট অথবা সমান। এখানে কিন্তু ছোট এবং সমান বলে নাই, কিন্তু ছোট অথবা সমান, মানে ছোট হলেও ট্রু করবে আর যদি এবি সমান হয় তখনও আমার ট্রু করবে, ট্রু রিটার্ন করবে। তখন দেখেন আমি যদি এ ইজ ইকুয়ালস টু 20 দিয়ে দিই, দেখেন আমার ওয়ান রিটার্ন করতেছে। কারণ একটাই, কারণ আমি তো এখানে বলেই দিছি যে ভাই এ হচ্ছে ছোট অথবা সমান। তো এর উল্টাটাও ইউজ করতে পারে, যেভাবে ইউজ করতে পারে। এখন দেখেন এটা ফলস রিটার্ন করে, কারণ বলছে হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন
এই ফলস রিটার্ন করবো না, কারণ আমি তো এখানে বলছি যে এ হচ্ছে বি থেকে বড় অথবা সমান। তাহলে আমার যেহেতু এ 20 বিও 20, তাহলে কিন্তু সমান হয়ে গেছে। তখন যদিও আমার এ বড় না, সমান, তবুও সে ট্রু প্রিন্ট করতেছে, কারণ আমার কন্ডিশনে বলেই দিছি। এখন দেখেন বি যদি হতো, ট্রু হতো, তাহলেও কিন্তু রিটার্ন। তো সিম্পল। তারপরে রিলেশনাল প্রসেস তো এগুলাই। লজিক্যাল অপারেটরস গুলো আমরা এখন দেখবো। লজিক্যাল অপারেটরস গুলোর মধ্যে আছে লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, হচ্ছে নট। তো তুমি কি জানবে ট্রু এন্ড ট্রু মানে হচ্ছে ট্রু, ঠিক আছে? আর ট্রু এন্ড ফলস কিন্তু ফলস। আর ফলস এন্ড ফলস কিন্তু ফলস। কারণ আচ্ছা, মানে এন্ড করার ক্ষেত্রে যদি যে কোনো একটা ফলস হয়, তো কনক্লুশন ফলস হয়ে যায়। আর যদি দুইটাই যদি ট্রু থাকে, তখন শুধু আমার কনক্লুশন ট্রু হয়। তো লজিক্যাল এন্ড এর ক্ষেত্রে ব্যাপারটা এমন যে আমার কাছে মনে করেন দুইটা স্টেটমেন্ট আছে। তো এ একটা স্টেটমেন্ট, এ হচ্ছে ট্রু, আর বি আর একটা স্টেটমেন্ট, এটি হচ্ছে ফলস। সামহাও আমি যদি এ এ এন্ড বি করি, তখন এ তো আমার ট্রু, বি কিন্তু ফলস। তো সেই ক্ষেত্রে আমার কনক্লুশন আসবে ফলস, কারণ আমার একটা ফলস। আচ্ছা, আর এখন তো স্টেটমেন্টের বিষয়টা হচ্ছে এমন যে মনে করেন আগের যে আমরা রিলেশনাল অপারেটরস দিয়ে যেভাবে স্টেটমেন্ট না, ওইভাবে একটা স্টেটমেন্ট বানাবো, ঠিক আছে? এ ইজ ইকুয়ালস টু, ধরলাম ওয়ান, বি ইজ ইকুয়ালস টু, ঠিক আছে না? তো আমি একটা স্টেটমেন্ট দিলাম যে এ ইজ গ্রেটার দেন, না এ ইজ লেস দেন বি। আর একটা স্টেটমেন্ট দাঁড় করলাম এ ইজ নট ইকুয়ালস টু বি। এর মাঝখানে আমি অ্যাড করলাম। So, তো সুন্দর হয়। এই যে দুইটা স্টেটমেন্ট দেখেন, এই স্টেটমেন্ট প্রথম যে স্টেটমেন্টটা এ লেস দেন বি, এটা কিন্তু ট্রু। ট্রু না, কারণ এ কিন্তু ছোট আর বি কিন্তু বড়। আর এখানে দেখেন এ ইজ নট ইকুয়ালস টু, এটাও কিন্তু ট্রু একটা স্টেটমেন্ট, কারণ এ আর বি কিন্তু মোটেই সমান না। এই ক্ষেত্রে দেখেন আমাদের ট্রু আর ট্রু যদি এন্ড করি, তখন কি হচ্ছে? ট্রু হচ্ছে কিন্তু। এর থেকে আমি ট্রু রিটার্ন পাবো। ট্রু বলতে এখান থেকে আমি ওয়ান রিটার্ন পাবো আর কি। তো যখন আবার কোড বক্সে কোড করবো, তখন দেখতে পাবেন। এইভাবে এখন আমি যদি দিয়ে দিতাম, ধরেন যে এই নট ইকুয়ালস টু জায়গায় আমি যদি ইকুয়ালস টু দিয়ে দিতাম, তখন কি হতো? তখন কিন্তু আমার এই স্টেটমেন্টটা আর ট্রু থাকতো না, কিন্তু ফলস হয়ে যেত। তখন আমার কি হতো? এই যে দেখেন, তখন আমার পুরো স্টেটমেন্টটা ফলস রিটার্ন করতো। এই এন্ড অপারেটর দিয়ে যে যে পুরো স্টেটমেন্টটা দাঁড় করানো হয়েছে, এটা আমার ফলস রিটার্ন করতো। আচ্ছা, আমাদের কাছে আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে অর, লজিক্যাল অর। লজিক্যাল অর, লজিক্যাল হচ্ছে দুটা ভার্টিক্যাল লাইন দিয়ে প্রবেশ করা হয় এভাবে। এটা হচ্ছে অর। এই বা আমরা যে সিস্টেম আছে এইভাবে অর, ট্রু অর ফলস হচ্ছে কি হয়? ট্রু। মানে যে কোনো একটা ট্রু থাকলে আমার ট্রু পাবো। এই ওর ক্ষেত্রেও সেম একই জিনিস। যেমন আবার যদি ফলস অর ফলস হয়, তখন কিন্তু ঠিকই আবার ফলস রিটার্ন করে। বা এখানে যদি ফলস অর ট্রু, তখন কিন্তু আবার ঠিকই ট্রু। তো এই অর আসলে সেম একই জিনিস। যেমন ধরেন আমরা আরেকটা লজিক দাঁড় করাই, যেমন a is equals to 10, b is equals to 20। তো আমরা লিখলাম কি যে a is a less than b, or a is equals to b। মানে আমি বলতেছি যে দুইটা স্টেটমেন্ট আমি অর করছি। অর করার ক্ষেত্রে প্রথম স্টেটমেন্টটাতে আমি বলছি যে a less than b, আসলেই কিন্তু a less than b, কারণ a হচ্ছে 10 আর b হচ্ছে 20। তো এই স্টেটমেন্টটা কিন্তু আমার true। আর a is equals to b, a is equals to আসলেই b, কিন্তু b না, কারণ a is equals to 10 আর b is equals to 20।
তাই এটা কিন্তু ফলস। একটা ট্রু একটা ফলস যদি আমি অর করি তখন কি আসবে? ট্রু না? সামহাউ যদি আমার এই এইখানে এখানে যদি আমি উল্টা সাইন ইউজ করতাম তখন কি হতো? যদি এ বড় তখন কিন্তু এটা ফলস হয়ে যেত। আর ফলস হলে কি হতো? আমার স্টেটমেন্টটাই ফলস রিটার্ন করতো, কারণ আমার এখানে কোনো ট্রু নাই, দুইটাই ফলস। তো এই জিনিসটা, ও আচ্ছা, আরেকটা অপারেটর বাকি আছে। আরেকটা অপারেটর হচ্ছে নট। এই নট এর কাজ হচ্ছে কোন একটা স্টেটমেন্ট যদি ফলস থাকে তাকে ট্রু বানিয়ে দেওয়া, আর কোন একটা স্টেটমেন্ট যদি ট্রু থাকে তাহলে তাকে ফলস বানিয়ে দেওয়া। তো এটা কিভাবে করেছে দেখেন, আমরা আবার একটা স্টেটমেন্ট নিলাম a ইজ ইকুয়ালস টু 1 আর b ইজ ইকুয়ালস টু 2। তো এখানে আমি বললাম যে a লেস দেন b। এই স্টেটমেন্টটা কি আমাদের ট্রু ট্রু না? কারণ a তো আসলেই ছোট, এই স্টেটমেন্টটা কিন্তু আমাদের ট্রু। কিন্তু যখন আপনি এর আগে একটা নট লাগাবেন তখন কিন্তু নট হয়ে যাবে, মানে তখন সে ফলস হয়ে যাবে, তখন আর সে ট্রু থাকছে না, তখন সে আমাকে ফলস রিটার্ন করবে। তো এই আরো স্টেটমেন্ট মনে করেন যে এই যে সামহাউ এ আমার ছিল 1। আচ্ছা, হ্যাঁ, a ইজ ইকুয়ালস টু 1 এবং b ইজ ইকুয়ালস টু ছিল আমার 2। তো আমি যদি লিখি যে হচ্ছে, আমি লিখলাম যে a ইজ ইকুয়ালস টু b, আমার একটা স্টেটমেন্ট। আমি বলতেছি যে আমার a ইজ ইকুয়ালস টু b, মানে আমার a আর b সমান। কিন্তু আমার a আর b কি আসলেই সমান? আমি a আর b কিন্তু আসলে সমান না। আমার a দেখা যাচ্ছে 1 এবং b দেখা যাচ্ছে 2। তাহলে কিন্তু আমার এই স্টেটমেন্ট ফলস রিটার্ন করার কথা ছিল, এবং ফলস রিটার্ন করবে। কিন্তু এর আগে যদি আমি একটা নট বসিয়ে দিই তখন সে আমাকে ট্রু রিটার্ন করবে, কারণ ফলস কে নট করলে ট্রু হচ্ছে, তখন সে আমাকে এই স্টেটমেন্ট থেকে আমাকে ট্রু রিটার্ন করবে। True। এই হচ্ছে তিনটা অপারেটরের কাজ। এখন কি করবে এখন আমি? equals to 1 3 equals to 20। তো আমরা আগের মতো রিলেশন দেখি, ইন্টিগ্রাল সি ইকুয়ালস টু, ধরলাম আমরা এই একটা স্টেটমেন্ট লিখি a ইজ লেস দেন b, এবং এন্ড করি a ইজ ইকুয়ালস টু b। দেখুন, আমরা যদি c কে প্রিন্ট করে দিই, জিরো রিটার্ন করছে, কারণ কি? দেখেন, এখানে আমার 10, a is equals to 10, b is equals to 20। এই যে স্টেটমেন্টটা a is less than b, এটা কি ট্রু? হ্যাঁ, এটা কিন্তু ট্রু। এখন a is equals to b, এটা কি ট্রু? না, এটা কিন্তু ফলস। এখন দেখেন, আমি ট্রু এন্ড করছি ফলস এর সাথে, তোমার কি কি আসা উচিত ছিল? তোমার তো ফলস আসা উচিত, এবং ফলস মানে আমরা কি জানি? জিরো। তো এই জিরো গিয়ে সি তে স্টোর হয়েছে, আবার এই সি যখন আমরা প্রিন্ট করছি তখন কিন্তু আমাদের জিরো প্রিন্ট করে দিচ্ছি। সিম্পল। আচ্ছা, এখন আমরা ওকে, এখন আগেরটা তো আমাদের একটা ট্রু একটা ফলস, এখন আমরা দুটো ট্রু করে দেখি। হ্যাঁ, নট ইজ ইকুয়ালস টু বি, রান করে দেখবেন 1 আসবে। এই যে 1, জুম করে দিই। এখানে 1 আসার পিছনে কারণটা কি? দেখেন, উম, এখানে নিচে জায়গায় কিন্তু 10 আর এটা হচ্ছে 20। a লেস দেন b, এটা কিন্তু ট্রু, ট্রু কথা। তারপরে a নট ইজ ইকুয়ালস টু b, এটা কিন্তু ট্রু। কারণ আমরা দেখতেছি যে a আর b কিন্তু সমান না, একটা 10 একটা 20। তো ট্রু আর ট্রু আমাদের এন্ড হয়েছে। তো আমাদের কি আসা উচিত? ট্রু আসা উচিত। আর ট্রু মানে আমরা জানি 1 1 1, আর ট্রু মানে হচ্ছে 1। এই 1 আমাদের সি তে স্টোর হচ্ছে, আর এই সি যখন আমরা প্রিন্ট করেছি তখন আমাদের 1 প্রিন্ট হচ্ছে। এখন আমরা পরের ক্ষেত্রে যাই। পরের ক্ষেত্রে গেলে দেখা যাবে, উম, দেখেন,
যদি অর করি তখন কিন্তু আমার 1 দেখাবে। কারণ আমার এই পাশেও ট্রু, এই পাশেও ট্রু। ট্রু ট্রু অর করলে ট্রুই আসে। এখন আমরা একটা যদি আবার দ্বিতীয় সুবিধা দিই, তখন দেখবেন এই যে ওয়ান ওয়ান রিটার্ন করতেছে। এখানে হচ্ছে অর এন্ড এর পার্থক্য। এই যে আমার এই স্টেটমেন্ট কিন্তু ট্রু। এই স্টেটমেন্ট ট্রু। কারণ কি? কারণ আসলেই এ বি থেকে ছোট। আর এখানে কিন্তু এ এ কিন্তু বি থেকে বি এর সমান না। তাই এখান থেকে কিন্তু ফলস রিটার্ন করবে। আর ট্রু আর ফলস এর অর করলে তো আমরা জানি। তাই যখন আমাদের এই জায়গা থেকে ট্রু রিটার্ন করতেছে, তখন এই আর ট্রু মানে তো আমরা ওয়ান জানি, তো ওয়ান গিয়ে সি তে স্টোর হচ্ছে এবং এই সি কে যখন আমরা প্রিন্ট করেছি তখন আমাদের ওয়ান প্রিন্ট হচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আমরা যাই। আচ্ছা, এখন আমরা যাবো লজিক। অর্থ হলো নিচে নোট। দেখেন এই স্টেটমেন্টটা ট্রু না? স্টেটমেন্টটা ট্রু। এ লেস দেন বি ট্রু। দেখেন ওয়ান রিটার্ন করতেছে। এখন আমি যদি সামহাও আগে নট দিয়ে দিই, নট অপারেটর দিয়ে দিই, তখন দেখবেন যে এটা জিরো রিটার্ন করতেছে। কারণ কি? আমার এই আমার এতটুকু এতটুকু কিন্তু ট্রু। এর আগে যখন একটা নট অপারেটর করতেছে তখন এই ট্রুটাকে সে কনভার্ট করে ফলস করতেছে। আর এই ফলস মানে হচ্ছে জিরো। আর এই জিরো গিয়ে সি তে স্টোর হচ্ছে, আর এই সি যখন আমি প্রিন্ট করে দিচ্ছি তখন আমার জিরো প্রিন্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন দেখবো আমরা ইফ এলস এর যে সিনট্যাক্স, ইফ এলস এর সিনট্যাক্স মধ্যে প্রথমে থাকবে একটা ইফ, তারপরে ইফ এর পরে ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে থাকবে একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ট্রু রিটার্ন করে, তাহলে এই ইফ এর ভিতরে যে কোডগুলো আছে সেই কোডগুলো রান করবে। আর যদি কোনো কারণে এই কন্ডিশন ফলস রিটার্ন করে, তাহলে এলস এর ভিতরে যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে। এই হচ্ছে বিষয়। এখন এই স্টেটমেন্টটা, এই কন্ডিশনাল যে স্টেটমেন্টটা থাকবে, আহ, সেটার কিন্তু ট্রু অথবা ফলস রিটার্ন করা খুবই জরুরি। যদি ট্রু রিটার্ন করে তবেই শুধু এই কোডটা এক্সিকিউট হবে। আর ফলস হলে কোনোভাবেই সেই কোড এই কোডটা এক্সিকিউট করবে না। ফলস হলে সি সোজা সি কম্পাইলার সোজা এখানে এসে করবে, এলসে এসে এই কোডটা এক্সিকিউট করা আরম্ভ করে দিবে। এই হচ্ছে ইফ এলস সিনট্যাক্স। এখন যদি বাস্তব উদাহরণ দেই, ধরলাম আমাদের কাছে একটা ইন্টিজার এ আছে। ইন্টিজার এ ইকুয়ালস টু 1, ইন্টিজার বি ইজ ইকুয়ালস টু ইন্টিজার বি ইজ ইকুয়ালস টু 2। তো আমরা একটা কন্ডিশন লিখলাম, ইফ ইফ এ ইজ ইকুয়াল এ লেস দেন বি, আমরা সামথিং কিছু একটা কোড লিখলাম, তারপরে এই কোডটা আর নয়তো এলস এলস, তারপরে এখানে সামথিং কিছু কোড লিখলাম। এখন দেখেন এই যে আমার a is equals to 1 আর b is equals to 2। তো আমি এখানে কি কন্ডিশন দিছি? আমার অপারেটর ইউজ করে আমি দিচ্ছি যে এই a লেস দেন b। এ কি আসলে লেস দেন b? হ্যাঁ, এ কিন্তু ছোট b থেকে। তাহলে এখানে কিন্তু ট্রু রিটার্ন করবে। তো যেহেতু ট্রু রিটার্ন করছে, তাই এই ভিতরে আমি যে কোডটা লিখবো সেই কোডটা এক্সিকিউট হবে। আর যদি এখানে কোনো ফলস এরর করতো, ধরতাম এই a is equals to 2 হয়ে যেত, তখন কিন্তু a b থেকে ছোট না, তখন কিন্তু এটা ফলস রিটার্ন করতো। তখন কি করতো? এই দুই ব্র্যাকেটের ভিতরে যে কোডটা থাকবে সেই কোডটা এক্সিকিউট না করে কম্পাইলার শুধু এলস এর কোড এসে করবে। এলসে তারপরে এলস এর যে কোড থাকবে সেই কোডটা এক্সিকিউট করবে। যখন আমরা কোড বক্স চলে যাবো, তো আমরা ইন্টিজার ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ইকুয়ালস টু করলাম নিলাম, রাইট ইন্টিজার ভেরিয়েবল নিলাম বি ইজ ইকুয়ালস টু 20। তো এখন আমরা একটা ইফ স্টেটমেন্ট নামাম, ইফ এ যদি ছোট হয় বি থেকে, তাহলে আমরা প্রিন্ট করব
ঠিক আছে, আর অন্যথায় আমরা প্রিন্ট করবো ফলস। এখন দেখো কি হয় রান করলে, বুঝছেন? ট্রু প্রিন্ট করতেছে। ট্রু প্রিন্ট করার কারণ কি? দেখেন, এই যে আমরা এখানে কি কন্ডিশন দিলাম, কন্ডিশন দিয়েছে যে a লেস দেন b। আমার a কত, A হচ্ছে 10 আর b হচ্ছে 20। তো আমার এই স্টেটমেন্টটা যে দিলাম, এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস? অবশ্যই ট্রু, কারণ আমার a তো b থেকে ছোটই। তখন এই ইফ কন্ডিশনের ভিতরে ট্রু আসছে। তো ইফ কন্ডিশনের ভিতরে ট্রু আসছে, তখন আমার ইফ এর মধ্যে যে কোডটুকু আছে তা এক্সিকিউট হয়ে যায়। আর এই কোড এক্সিকিউট হওয়ার কারণে ট্রু রিটার্ন করে। তো এখন আমরা যদি উল্টিয়ে দিই, এমন ব্যবস্থা করলাম যাতে এই ইফ এর ভিতরে যে কন্ডিশনটা দিলাম তা যেন ফলস রিটার্ন করে। ফলস রিটার্ন করার কারণে দেখেন এই যে ফলস প্রিন্ট হচ্ছে। এখানে এ হচ্ছে আমার বি থেকে ছোট, কিন্তু আমি কন্ডিশন দিচ্ছি, কন্ডিশনে লিখলাম যে এ গ্রেটার দেন বি। এ হচ্ছে 10, বি হচ্ছে 20। তখন আমার এই জায়গা থেকে ফলস রিটার্ন করছে। ফলস, ফলস রিটার্ন করার কারণে আমার সি কম্পাইলার এই কোডটুকু স্কিপ করে গিয়ে এলস এর মধ্যে যে কোডটা আছে সেটা এক্সিকিউট করে ফেলছে। তখন আমার এই ফলস রিটার্ন, ফলস প্রিন্ট হয়ে গেছে। বুঝতে বিষয়। তো এখানে আরো অনেক কিছু করা যায় আসলে। ধরেন এই কোডটা আমি ফরম্যাট করে দিই, এগুলো নিলাম না, আর এখানে ট্রু দিলাম। ট্রু, দেখবেন এখন ট্রু প্রিন্ট করবে। আচ্ছা আচ্ছা, এটা এভাবে কাজ করে না, এখানে সি প্লাস প্লাস করে। আচ্ছা, আমি জিরো দিয়ে দেখি, দেখবেন ফলস রিটার্ন করতেছে। এর কারণ কি? আর ওয়ান দিয়ে দেখি, ওয়ান দিয়ে ট্রু রিটার্ন করতেছে। এখন যদি টু দিয়ে করি, দেখবেন ট্রু রিটার্ন করতেছে। কারণ কি? আমি তো, আমরা তো জানি যে আসলে জিরো হচ্ছে ফলস, ফলস, আর ওয়ান হচ্ছে ট্রু। তো আমি যখন ইফ কন্ডিশনের ভিতরে জিরো দিচ্ছি, তখন আসলে আমি ফলসই দিচ্ছি। আর যখন ওয়ান দিচ্ছি তখন আসলে আমি ট্রু দিচ্ছি। এই কারণে আমি ওয়ান দেওয়ার কারণে ট্রু প্রিন্ট হচ্ছে, আর জিরো দেওয়ার কারণে ফলস রিটার্ন করছে। এখন কথা হচ্ছে, তাহলে ট্রু দিলে কেন ট্রু রিটার্ন করছে? আসলে জিরোর পরে যা আছে সবই আসলে ট্রু বলে গণ্য হয় সি কম্পাইলারের কাছে। তাই এই কারণে আসলে ট্রু দেওয়ার কারণে ইফ কন্ডিশনের ভিতরে, ইফ ব্লকের ভিতরে যে কোডটুকু আছে তা এক্সিকিউট হয়। এখন আমরা এই ইফ এলস দিয়ে কমন খুবই কমন একটা প্রবলেম দেখবো। মনে হচ্ছে, মনে করেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হবে, is equals to ধরলাম 10। এখন এই এ যার ভিতরে 10 স্টোর করা আছে, এটা কি একটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার, মানে জোর নাকি রেজোর? আসলে কিভাবে নির্ণয় করা যায়? এটা খুবই কমন একটা সিনারিও। তো দেখেন, একটা নাম্বার অড নাকি ইভেন এটা আমরা কিভাবে নির্ণয় করি? কোনো নাম্বার যদি দুই দ্বারা ভাগ যায় আর ভাগফল যদি জিরো থাকে, তখন সেই নাম্বারটা হচ্ছে জোড়, যদি ভাগশেষ না থাকে। আর যদি দুই দ্বারা ভাগ করার পর ভাগশেষ থাকে, তখন কিন্তু তাকে আমরা জোড় বলি না, তখন তাকে বিজোড় বা অড। যেমন 10 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, 5 হবে, আর 5 আসবে, কোনো ভাগফল থাকবে না। কিন্তু মনে করেন 3 কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, তখন 1.5 আসবে। অর্থাৎ ফ্র্যাকশন এসে বসছে, বা দাঁড়া দেখেন যে 2 দিয়ে ভাগ দিলে এই যে আমার এক অবশিষ্ট থাকতেছে। তো আমরা আসলে কি করতে পারি? এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমরা দেখেন, আমরা যদি প্রথমে
একটা এই মনে করো একটা সংখ্যা নিলাম ইন্টিজার এ ইন্টিজার a is equals to 10 তখন আমরা একটা ইফ বসাই ইফ এর ভিতরে যদি আমরা বলে দিই যে a যদি a যদি 2 দ্বারা ভাগ যায় ভাগ যায় এবং ভাগশেষ 0 হয় 0 হয় তখন আমরা বলবো আমরা বলবো আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট করব a is even অন্যথায় আমরা else আমরা প্রিন্ট করব a is odd ঠিক আছে না? তো হচ্ছে যে আমরা একটা সংখ্যা নিব প্রথমে ইফ কন্ডিশনের ভিতরে সংখ্যাকে আমরা দিয়ে বলবো যে এই সংখ্যা যদি 2 দ্বারা ভাগ যায় এবং বাক্সে যদি শূন্য হয় তখন আমরা প্রিন্ট করে দেব এই হচ্ছে ইভেন আর যদি না যায় 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ থাকে তখন আমরা প্রিন্ট করবো এ ইজ অড এই জিনিসটা আমার কোডে করতে হবে এবং এটা করতে হলে আমাদের উম, একটা জিনিস ইউজ করতে হবে হচ্ছে মড এটাকে মড বলে মিডের আগেই পড়ানো হয়েছে তো এই মডের কাজটা একটু শর্টলি ব্রিফ করি মড দিয়ে হচ্ছে বোঝায় ভাগশেষ আর কি একটা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ যত থাকবে সে তারই টার্ম পাবে ধরেন আমার কাছে একটা ইন্টিজার আছে 9 ঠিক আছে আর একটা ইন্টিজার আছে b is equals to ধরলাম 2 ঠিক আছে এখন আমি লিখলাম আরেকটা ইন্টিজার দিলাম c is equals to a mod by b ঠিক আছে না a mod by b তো a mod by b এর অর্থ হচ্ছে ধরেন আমি 9 কে 2 দিয়ে ভাগ দিলাম 2 ভাগ দিলে আর তাই কত 1 তাহলে এইটাই হচ্ছে আমার মডের মান তাহলে আমার সি এর মান কত হবে 1 কারণ আমার ভাগশেষটা 1 থাকতেছে ঠিক আছে না তাই আমার মড হচ্ছে 1 আর যদি আমার এই মনে করেন আমার যদি এটা 10 হতো 10 10 তাহলে আমি 10 দিয়ে 10 কে ভাগ দিতাম 2 দিয়ে ভাগ দিই এই ভাগশেষ 0 ঠিক আছে না এই ভাগশেষ 0 হচ্ছে তখন আমার তখন আমার এই সি এর মান হতো 0 তো বিষয়টা হচ্ছে কোন সংখ্যাকে যদি আরেকটা সংখ্যা দিয়ে মড করা হয় এ আর এর মান যদি 0 হয় তখন আমার বুঝতে হবে যে মানে এ বি দ্বারা বি নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এর কোনো ভাগশেষ নেই আর যদি 1 2 বা অন্য কোনো সংখ্যা আসে তখন আমার বুঝতে হবে যে সেটা ভাগশেষ আছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না তখন আমরা এই তো এখন আমরা এই প্রবলেমটাই কোড বক্সে নিজেরা কোড করে যে কিভাবে করা যায় এখন আমরা কিভাবে একটি নাম্বার অড অড নাকি ইভেন তা নির্ণয় করা যায় সেটা জানবো অবশ্যই সি করে আমরা একটা দিলাম একটা নাম্বার এর ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করলাম সাপোজ 10 তো আমরা কি বলছিলাম যে একটা নাম্বার যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় মানে ভাগ করার পর যদি কোনো ভাগশেষ না থাকে তখন সেটা হচ্ছে ইভেন অন্যথায় সেটা অড নাম্বার আমরা দেখি এখন if if a mod 2
0। তাহলে আমরা প্রিন্ট করে দেব ইভেন। আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে আমরা প্রিন্ট করে দেব অড। দেখুন কি হয়, 10 ইভেন নাম্বার। আর যদি আমরা 11 দিই অড। ঠিক আছে, তো এটা একটু সুন্দর করা যায়। হুম, 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 না, হুম, 11 is odd। 10 দিলাম, one of that is even। ঠিক আছে, তো এক কাজ করা যায়, এই পদ্ধতি আরেকটু সুন্দর করতে চাইলে আমরা এই যে সংখ্যাটা আমরা ইনপুটেশন নিতে পারি ইউজারের কাছ থেকে। সেটা করতে হলে কি করতে হবে, তখন এক কলম তারপর স্কেয়ার এর ভিতরে দিলাম, আর দিলাম 10। 10 is even। তারপরে দিলাম 11। 11 is odd। ঠিক আছে, আর এর আগে আমরা একটা বলে দিতে পারি, এর নাম দেখেন 10 is even। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছেটা কি, আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে এই হচ্ছে আমাদের সংখ্যা। ধরলাম এই যেহেতু এটা ইনপুটে নিতে হয়, তাহলে আমি নিলাম 10। ঠিক আছে, তারপরে 10 নেওয়ার পরে সি কম্পাইলার 10 কে নিয়ে এখানে আসবে। এখন এর ভিতরে কত আছে, একে আমরা মড করতেছি 2 দ্বারা। 10 কে আমরা ভাগ করবো 2 দিয়ে, ভাগ করলে 10 সমান ভাগশেষ কিন্তু 0 হচ্ছে। তার মানে আমার এই এতটুকুর মান 0। তাহলে আমার হচ্ছে কি 0 ইকুয়ালস টু 0। এটা কি ট্রু না? এটা কিন্তু ট্রু। তাহলে আমার ইফ এর ভিতরে ট্রু আসছে। ট্রু আসার কারণে কি হচ্ছে, আমার ইফ ব্লকের ভিতরে, এই যে ইফ ব্লকের ভিতরে যত কোড আছে তা এক্সিকিউট হচ্ছে। তো এখানে আসছে, তারপরে এ এর ভিতরে 10 আছে, এই 10 এখানে এসে বসছে, 10 ইজ ইভেন হয়ে গেছে। আর যখন আমি এর মান 11 নিচ্ছি তখন কি হচ্ছে, তখন এখানে আসে, কম্পাইলার এখানে এসে দেখে 11 কে 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ থাকতেছে 1। মানে এই এ মড বাই 2 এতটুকুর মান হলো 1। এরপরে আমি আমার স্টেটমেন্টে লিখলাম যে 1 ইকুয়ালস টু 0। দেখি ট্রু না ফলস, অবশ্যই ফলস। তাহলে ইফ এর ভিতরে যেহেতু ফলস পাওয়া গেছে, তাহলে এই ব্লকটুকু আর এক্সিকিউট হবে না। তখন এলস এর ভিতরে যা আছে সে কম্পাইলার তাই প্রিন্ট করে দিবে। তখন এর মান 11। 11 ইজ অড। এই ঘটনাটা এখানে ঘটতেছে। হুম। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করবো। এই প্রবলেমটা হচ্ছে কিছুটা এরকম যে, এই প্রবলেমে আপনার কাছে একটি সংখ্যা চাওয়া হবে, মানে আপনার এজ চাওয়া হবে। আপনার এজ ইনপুট দিবেন, মনে করেন আপনার এজ ইনপুট দিলেন 22। এই এজ কে সে রিড করে বলে দিবে আপনি কি অ্যাডাল্ট, অ্যাডাল্ট নাকি অ্যাডাল্ট না। অ্যাডাল্টের সংজ্ঞা হিসেবে আমরা প্রবলেমে এমন এমন দেবো যে আপনি যদি 18 বছরের, না 18 বছর হন অথবা 18 বছরের সমান হন, তাহলে আপনি অ্যাডাল্ট। যদি 18 বছরের নিচে হয় তাহলে
আপনি হচ্ছে তাহলে আপনি কি বলা যায় নট অ্যাডাল্ট। এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এটা সলভ করলে আমাদের আসলে কি করতে হবে দেখেন, এটা সলভ করতে গেলে আগে মনে করেন একটা ভেরিয়েবল দিতে হবে। এইজ নামে একটা ভেরিয়েবল দিব আমরা, সেই ভেরিয়েবলে বয়স অ্যাসাইন করলাম 17। তখন ইফ দেওয়া হবে, ইফে এইজ যদি এইজ যদি আপনার 18 থেকে বড় অথবা সমান হয়, তাহলে আমার প্রিন্ট করে দিবে কি যে ইউ আর অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট। আর যদি বাই চান্স যে আপনার এই যদি আপনি ইনপুট দেন 18 থেকে ছোট, তাহলে আমার কি প্রিন্ট হবে? তাহলে আমার প্রিন্ট হবে প্রিন্ট ইউ আর নট অ্যান অ্যাডাল্ট অ্যান অ্যাডাল্ট। ঠিক আছে না? এই হচ্ছে বিষয়। তো এটা আমরা এখন কোডে করি। কোডে করলে টাকাটা লিখতে দিই। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিই, যার এইজটাকে আমরা স্ক্যান করে নিব। স্ক্যান করে নিলে আচ্ছা, আমরা কন্ডিশন দেব। শান্তি বলছে ইফ এইজ যদি 18 থেকে বড় হয়, তখন আমি কি প্রিন্ট করবো? প্রিন্ট করবো যে ইউ আর এন এরর। ঠিক আছে? আর এলস কি প্রিন্ট করবে সে? প্রিন্ট করবে প্রিন্ট ইউ আর নট এন অ্যাডাল্ট। ঠিক আছে? এটা প্রিন্ট করবে। আচ্ছা, আমরা একটা সুন্দর কিছু মনে করি। ইউ এইচ, হ্যাঁ, এন্টার এইচ। তবে আমার এইজ দিলাম, আমার এইজ যদি 20 দেখবেন ইউ আর এন অ্যাডাল্ট। ঠিক আছে? তো আমি আবার একটা এইজ ইনপুট দেই 17, ইউ আর নট এন অ্যাডাল্ট। এখন যদি আমি 18 দেই, তখন কি আসছে? ইউ আর নট অ্যাডাল্ট। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। আমরা তো চাইতাম যদি আপনার এইজ 18 ও দেওয়া হয় তবুও দেখাবে ইউ আর এন অ্যাডাল্ট। আমি বলে দিচ্ছি যে যদি 18-র চেয়ে বড় হয়, কিন্তু 18-তে সমান হলেও যে অ্যাডাল্ট হবে তা কিন্তু বলিনি। তা বলতে হলে আমাদের এর উপরে একটা ইকুয়াল সাইন দিতে হবে। এখন 18 ইউ আর এন অ্যাডাল্ট। ঠিক আছে? তো এখানে ঘটনাটা কি ঘটলো আমরা একটু করি। এটা পর্যবেক্ষণ করলে দেখবেন, প্রথমে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম। ভেরিয়েবল অ্যাসাইন করতে গিয়ে এজ এজ মনে করেন আমি 19 দিলাম। তো স্ক্যানে যে আমি 19 দিলাম, তারপরে সে এখানে আসছে। সে দেখতেছে যে এইজ হচ্ছে 19, এটা 18 থেকে বড় অথবা সমান। হ্যাঁ, 18 থেকে বড়, তাহলে সে ট্রু রিটার্ন করে। এখানে ট্রু রিটার্ন করে, ইফ এর মধ্যে ট্রু রিটার্ন করে। তারপর ইফ এর যে ব্লকটুকু আছে তা এক্সিকিউট করে, সে ইয়ে বলে না। আর বাই চান্স আমি যদি এখানে ইনপুট দেই 17, 17 দিলে কি হচ্ছে? আহ, এখানে আসে 17-এ যায় যে দেখে যে 17 তো 18 সমানও না, আবার 18 থেকে ছোটও না, মানে 18 থেকে বড়ও না। তাহলে এটা কি রিটার্ন করার কথা? তখন তো অবশ্যই ফলস রিটার্ন করার কথা। তো ইফ কন্ডিশনের ভিতরে আমার কন্ডিশনটা ফলস রিটার্ন করে। ফলস এর কারণে এই ব্লকটুকু আর এক্সিকিউট হয় না। কম্পাইলার সরাসরি এলস এর ব্লকে চলে যায় এবং তা এক্সিকিউট করে দেয়। তো করলে কি হয়? হুম, এটা প্রিন্ট হওয়া আরম্ভ হয় যে কি করবো না। তো এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করবো। এই প্রবলেম আছে যে উম, একটা নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারটা কি পজিটিভ, মানে প্লাস মাইনাস নাকি জিরো, সেটা আপনার নির্ণয় করে দেখাতে হবে। ধরেন এই আপনি একটা নাম্বার নিলেন, নাম্বার ধরেন 2।
আপনার বুঝাতে হবে যে যে এটা কি প্লাস মাইনাস নাকি জিরো। এরকম তো আমার কি হবে, কি করতে হবে, প্রথমে আমার এভাবে একটা ভেরিয়েবল নিতে হবে, সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে, সেটা হোক স্ক্যান করে বা আমি বসিয়ে দিলাম। প্রথমে আমার একটা ইফ কন্ডিশন লাগবে। ইফ কন্ডিশন আমি দিব যে আমি চেক করবো যে আমার নাম্বার নাম্বার কি জিরো থেকে বড় নাকি, জিরো থেকে বড় নাকি। যদি জিরো থেকে বড় হয় তাহলে এখানে ট্রু ট্রু রিটার্ন করবে। তখন আমার কোডের ভিতরে আমি বলবো যে ভাই এখানে তুমি পজিটিভ না, এখানে তুমি হ্যাঁ প্লাস প্রিন্ট করে দাও যে এই নাম্বার হচ্ছে পজিটিভ। আর যদি এখন যদি দেখা যায় যে জিরো থেকে বড় হয়, জিরো থেকে বড় হয়ে যায় তখন কি হবে, তখন ও সরি জিরো থেকে ছোট হয়ে গেলে কি হবে, তখন আমরা এলস এর ভিতরে বলবো যে ভাই নেগেটিভ প্রিন্ট করে দাও। ঠিক আছে না? কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো আমাদের তিনটা জিনিস বের করতে বলছে, পজিটিভ নেগেটিভ আর হচ্ছে জিরো। তাহলে যদি আমার ইনপুটে জিরো দেওয়া হয় তাহলে কি হবে, এখানে দেখবে যে জিরো থেকে বড় কিনা। যদি আমার জিরো থাকে তাহলে তো জিরো থেকে বড় না সমান, তাহলে এই ইফ ব্লকের কোড গুলা সে এক্সিকিউট করবে না, সে এলসে গিয়ে জাস্ট প্রিন্ট করে দেবে যে তো নেগেটিভ। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো, জিরো যদি ইনপুটে যায় তাহলে কি করা যায়, সেটা আমরা এখন দেখবো কোডের মধ্যে। উম, আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই, সেভ করি। তো তো আমরা load করি। তো আমরা একটা নিলাম নাম্বার, নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলে আমরা প্রিন্ট করে দিলাম যে এন্টার নাম্বার, এন্টার ইউর নাম্বার। স্ক্যানের দিয়ে আমি স্ক্যান করে নিলাম। তো এখন আমরা দিলাম ইফ, ইফ দিয়ে আমি চেক করলাম যে ইফ নাম্বার যদি আমার জিরো থেকে বড় হয় তাহলে আমি ওদেরকে বলবো যে ভাই প্রিন্ট করে দে কি যে ইজ পজিটিভ। আমরা তো জানি যে জিরো থেকে সব বড় সংখ্যা হচ্ছে পজিটিভ, এই জন্য এই কন্ডিশন দেওয়া। তারপরে এখন আর যদি এলস এলস প্রিন্ট ইজ নেগেটিভ, এখন আমরা আমাদের নাম্বার দিব। ও, আমাদের নাম্বার দিলাম, দিলাম 10। হ্যাঁ, এখন এটা কি আসছে, এটা খুবই এটা কোথায় সমস্যা হচ্ছে ধরতে পারছে। এখানে আমরা যখন প্রিন্ট করতেছি যে এত, আমরা কি প্রিন্ট করতেছি তা কিন্তু বলি মানে আমরা আমার এই ফরম্যাট স্পেসিফায়ারের ভিতরে আমি কি ঢুকাতে চাই তা কিন্তু বলি নাই, ঢুকেছে নাম্বার। পজিটিভ। এখন আমরা দিই -1, -1 ইজ নেগেটিভ। কিন্তু এখন যদি আমি আমার ইনপুটটা জিরো দিই, দেখেন জিরো ইজ নেগেটিভ। কারণ আমরা ঝামেলাটা হচ্ছে কি, আমরা বলেই দিতেছি যে যদি কোনো সংখ্যা পজিটিভ না হয় তাহলে সব হচ্ছে নেগেটিভ। আসলে কি তাই? পজিটিভ আর নেগেটিভের মাঝখানেও একটা আছে, সেটা হচ্ছে জিরো।
এই জিরো হলে কি হবে সেটা কিন্তু আমি কন্ডিশনে বলি নাই। এটা হচ্ছে আমার কন্ডিশনের একটা ফাঁকা জায়গা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের আরেকটা জিনিসের সাথে পরিচিত হতে হবে। সেটা হচ্ছে এলস ইফ। এলস ইফ এলস ইফ হচ্ছে আরেকটা ইফ কন্ডিশন, কিন্তু সেটা হতে হবে ইফ এবং এলস এর মাঝে। এলস ইফ এলস ইফ আমরা আরেকটা কন্ডিশন দিতে পারবো। এলস ইফ নাম্বার ইজ ইকুয়ালস টু জিরো। যদি নাম্বার ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা প্রিন্ট করে দেবো যে ইজ জিরো। জিরো ইজ জিরো। ঠিক আছে না? এখন এলসিফ ইচ্ছে মতো ব্যবহার করা যায়, যেমন আমি এখানে আরেকটা এলসিফ দিতে পারবো, এরকম অনেক এলসিফ আমি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবো। তো কিন্তু শর্ত হচ্ছে প্রথমে ইফ থাকতে হবে, এবং ইফ কন্ডিশনের আগে, ইফ ব্লকের আগে কখনোই এলসিফ ব্লক আসবে না। আর ইফ এলসিফ ইফ আর এলসিফ এর পরে এলস থাকতে হবে, তাও আসলে বাধ্যতামূলক না। তো এই হচ্ছে বিষয়। এখানে কি হয়েছে ব্যাপারটা বিশ্লেষণ করি। দেখেন, প্রথমে আমি নাম্বার একটা 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 ভেরিয়েবল আছে, একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম। তো তারপর স্ক্যান করে শুরু করলাম, ধরেন আমি 10 দিলাম। ঠিক আছে? তো আমি দেখতেছি কি, এই কম্পাইলার আমার 10 কে নিয়ে ওকে আসবে, দেখবে যে 10 গ্রেটার দেন 0। সে দেখবে যে হ্যাঁ, স্টেটমেন্ট তো ট্রু। যেই সে দেখবে ট্রু, তখন এই কন্ডিশন গুলা সে বাদ দিবে। বাদ দিয়ে শুধু এই জায়গাটুকু এক্সিকিউট করবে, এবং তারপরে আসবে এই নাম্বার, এই ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে যাবে ইজ পজিটিভ, 10 ইজ পজিটিভ। এটা হচ্ছে কথা। এখন যদি আমি এখানে -1 যখন ইনপুট দিলাম, তখন কি হচ্ছে কথা, এখানে আসছে -1 গ্রেটার দেন 0। এই কন্ডিশন কি ট্রু? ট্রু না, কিন্তু ফলস। তখন কম্পাইলার দেখতেছে যে এই ইফ ইফ কন্ডিশনের ভিতরে ফলস, তাহলে সে এটা স্কিপ করবে, এই কোডটুকু সে এক্সিকিউট করবে না। তখন যাবে এলসিফ এ। এলসিফ এ গিয়ে দেখতেছে যে -1 ইজ ইকুয়ালস টু 0। এই কন্ডিশন কি ট্রু? এই কন্ডিশনও কিন্তু ফলস, কারণ -1 আর 0 কখনোই সমান না। তখন সে এই ব্লকগুলাও, এই ব্লকটাও স্কিপ করবে। তারপরে সে এলস আছে, সে জাস্ট আর কোনো কন্ডিশন চেক না করে তো সে দেবে -1 ইজ নেগেটিভ। আর যখন আমি 0 বসাইতেছি, তখন এখানে আসবে 0 কি 0 থেকে বড়? এটা কিন্তু ফলস। তখন ইফের এই ব্লকটুকু বাদ। তারপরে আসতেছে 0 ইজ ইকুয়ালস টু 0। তখন কিন্তু ট্রু রিটার্ন করতেছে। যখন এখান থেকে ট্রু রিটার্ন করতেছে, তখন কম্পাইলার এলস এর কোডটুকু স্কিপ করতেছে, আগের এই টুকু স্কিপ করতেছে, এই কোডটা সে এক্সিকিউট করতেছে। এই কোডটা এক্সিকিউট করতেছে, তখন আসতেছে ইটস এ 0। এই হচ্ছে বিষয়। এখন আমরা যে প্রবলেমটা সলভ করবো, সেটার জন্য প্রয়োজন হবে নেস্টেড ইফ। নেস্টেড আমরা প্রবলেম করা প্রবলেমটা সলভ করার সাথে সাথে এটা শিখে যাবো যে আসলে নেস্টেড ইফ কি। নেস্টেড ইফ তো এটা চাচ্ছে কি যে আপনার 3টা নাম্বার দেওয়া থাকবে, 10, 11, 12। তো এটার মধ্যে কোনটা, কোন নাম্বারটা সবচেয়ে বড় তা নির্ণয় করতে হবে। দেখেন, 3টা নাম্বার থেকে কোন নাম্বারটা বড় সেটা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে। আমরা প্রথমে নাম্বার 1 এবং নাম্বার 2 নিব, 10 আর 11। ঠিক আছে? আমি চেক করব 10 আর 11 এর মধ্যে কোনটা বড়। আমরা চেক করবো যে যদি 10 থেকে 11 বড় হয়, না, 10 11 থেকে বড় হয়, তাহলে আমরা 10 এর সাথে 12 কে কম্পেয়ার করবো। ঠিক আছে? তখন আমরা দিব 10, 10 কি 11, 12 থেকে বড় কিনা। আর যদি আমরা এ থেকে এই কনক্লুশনে আসি যে আসলে 11 বড়, 10 থেকে 11 বড়, আর নাম্বার 1 থেকে নাম্বার 2 বড়,
তাহলে আমরা নাম্বার টু কে নাম্বার থ্রি এর সাথে কম্পেয়ার করি। কম্পেয়ার করতে আমাদের এই হাইস্টাডিক ব্যবহার করতে হবে। তো চলেন সরাসরি আমরা কোডে চলে যাই। তো আমরা আগের কোড থেকে কপি করে ফেলি। আচ্ছা, উম, আমরা তিনটা সংখ্যা নিলাম, এন ওয়ান, এন টু আর হচ্ছে এন থ্রি। ঠিক আছে, তো এন্টার থ্রি নাম্বারস, তারপর আমরা স্ক্যান দিয়ে তিনটা নাম্বার নিব। তারপর এম%, এনন, মনে করে এম% কিন্তু দিতেই হবে, অনেকে এম% না দিয়ে তারপর দেখা যায় কি ঘরে লাগিয়ে ফেলে। এই জিনিসটা মনে রাখতে হবে, যদি কোনো কারণে দেখা যাচ্ছে ইনপুটের সমস্যা হচ্ছে, ইনপুট নিচ্ছে না, তখন বুঝতে হবে আমি হয়তো এম% দেই নাই। তারপর এখন আমরা প্রথমে চেক করবো যে এন 1 কি এন 2 থেকে বড় কিনা। যদি বড় হয়, যদি এন 2 থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, আমরা আবার চেক করব যে এন 1 কি এন 2 থেকেও বড়। যদি এন 2 থেকেও বড় হয়, তাহলে আমার প্রিন্ট করতে হবে যে আমার ইজ ম্যাক্সিমাম, যেতে হবে এন 1, তাহলে আমার এন 1 বড় হয়ে যাবে, গেল। আর যদি এন 1 বড় না হয়, তাহলে অবশ্যই এন 2 বড় হবে, এলস দিয়ে তাহলে এন 2 বড় হবে। ইজ ম্যাক্সিমাম এন 3। তো আচ্ছা, এখানে এন 3 হবে, এন 2 এর সাথে কম্পেয়ার করার পর আমি এন 3 এর সাথে কম্পেয়ার করবো। তো দিয়ে দিলাম, তারপরে আচ্ছা। আর যদি আমার এই উপরের কন্ডিশনে এন 1 যদি বড় না হয়, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা আবার চেক করবো। তাহলে আমরা এলস যদি বড় না হয়, তো আমি আবার একটা if দিব। If যদি এন 1 যেহেতু বড় হয় না, তাহলে নিশ্চয়ই এন 2, তাহলে আমি এন 2 কে এবার এন 3 এর সাথে কম্পেয়ার করবো। যদি এন 2 এন 3 থেকে বড় হয়ে যায়, তাহলে তো অবশ্যই আমার এন 2 হচ্ছে ম্যাক্সিমাম। তোমার প্রিন্ট করে দেবো, প্রিন্টার এন 2 ইজ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিব। আর যদি আমার এখানে এন 3 বড় হয়ে যায়, তাহলে আমি প্রিন্ট করে দেবো আমার ইজ ম্যাক্সিমাম এন 3। এন 3 হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন দেখি, আমরা দিলাম 10, 11, 12, আচ্ছা 12 ইজ ম্যাক্সিমাম। ঠিক আছে, আমরা অল্টারনেট করতে চেষ্টা করি। 2, 1, 3 হচ্ছে ইজ ম্যাক্সিমাম। তো বিষয়টা এখানে কি হচ্ছে আমরা একটু চেক করি। এখানে আমরা তিনটা ফ্যান নিলাম, একটা 2, একটা 1 আর একটা হচ্ছে 3। তোমার
এন ওয়ান এর ভিতরে আছে টু, এন ওয়ান, এন টু, এন থ্রি। এখানে আছে কত ইফ কন্ডিশনে আছে। আচ্ছা দেখে কি যে ওয়ান, এন ওয়ান কি এন টু থেকে বড় কিনা। আমি দেখতেছি যে আসলেই এন টু থেকে এন ওয়ান বড়। তো আমি আবার এই ইফ ব্লকের ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করে আবার ইফ, আবার দেখতেছি আমি আমার এন ওয়ান কি এন থ্রি থেকে বড় কিনা। দেখতেছি যে এন ওয়ান এন থ্রি থেকে বড় না, তাহলে এখানে ফলস। তাহলে এই ব্লকটুকু সে এক্সিকিউট করবে না, সে সরাসরি এলসে আসবে এবং সে বলবে যে আমার এন থ্রি, এন থ্রি হচ্ছে আমার বড় ম্যাক্সিমাম। ঠিক আছে। আর আমরা যদি আরেকটা দিই, ধরেন সর্টেড না দিয়ে এন টু ওয়ান। এখন তো এখানে কি করবে, আমার এন ওয়ান, এন টু, আর এটা হচ্ছে এন থ্রি। তো প্রথমে আমার দেখতেছে যে এন ওয়ান কি এন টু থেকে বড় কিনা। আমার এন ওয়ান এন টু থেকে বড়, ঠিক আছে। তো আমি এই এটার ভিতরে প্রবেশ করলাম এবং এন ওয়ান কি আমার এন থ্রি থেকে বড়। হ্যাঁ, আমার এন ওয়ান এন থ্রি থেকে বড়, ওয়ান থেকে টেন বড়। তারপর এভাবে। এখন আমরা দেখবো সুইচ কেস। সুইচ কেস, তো সুইচ কেস হচ্ছে কিছুটা আসলে ইফ এলস এর মতোই। আসলে ইফ এলস বলতে গেলে এমন অবস্থা। এই তবে কিছুটা চেঞ্জ তো অবশ্যই আছে। আমরা যেভাবে আগে করলাম না, যেমন ইফ এর পরে একটা এলস ইফ বসালাম, ওই বিষয়টা কিছুটা এমন। তো সুইচ কেসের আগে সিনট্যাক্সটা দেখে নিই। সিনট্যাক্সটা হচ্ছে এই প্রথমে থাকবে সুইচ, সুইচ, এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এখানে একটা এক্সপ্রেশন থাকবে। তারপরে কার্লি ব্র্যাকেট ব্রেস আরম্ভ হবে, কার্লি ব্রেস হবে, বিভিন্ন ধরনের কেস থাকবে এখানে। যে এই এক্সপ্রেশনটার ভ্যালু, এখানে ভ্যালু থাকবে, ভ্যালু, কার ভ্যালু, এক্সপ্রেশনের ভ্যালু থাকবে। এই এই এক্সপ্রেশনটার ভ্যালুর উপর নির্ভর করবে। আচ্ছা, কেজের তারপরে এখানে ভ্যালুটা বসতে হবে, বসতে হবে। তারপরে এখানে একটা কলম থাকবে, কলম থাকলে তারপরে এই ইফ এলস এর মতো, ইফ এর মতো হচ্ছে বিভিন্ন ধরনের কোডের ব্লক থাকে না, তো এখানে একটা কোড থাকবে, কোড থেকে তারপরে ব্রেক দিতে হবে। ব্রেক কিন্তু দিতেই হবে, কেন দিতে হবে, তারপরে বিশ্লেষণ করতেছি। তারপরে আবার এমন কেস থাকবে, ভ্যালু, অন্য আরেকটা ভ্যালুর জন্য আরেকটা কোড রান করবে। তো তারপরে আবার ব্রেক দিতে হবে, তারপরে ব্রেক দিতে হবে, তারপর এভাবে। তো শেষে একটা থাকবে ডিফল্ট, মানে শেষে থাকবে ডিফল্ট। ডিফল্ট কেসের জন্য, ডিফল্ট তার অর্থ হচ্ছে যে বাই চান্স আপনার যে এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশনের ভ্যালু কোনো কেসের ভ্যালুর সাথে মিললো না, এই ভ্যালুর সাথে মিললো না, তারপরে মনে করেন এই ভ্যালুর সাথেও মিললো না, তারপর এই ভ্যালুর সাথে মিললো না, তখন আপনি কি করবেন? তখন ডিফল্ট যেটা আছে, ডিফল্ট এর মধ্যে যে কোডগুলো আছে সেগুলা, ঠিক আছে। তো এই ডিফল্ট কেসের মধ্যে যে কোডটুকু থাকবে তা এক্সিকিউট হবে, ব্রেক হয়ে যাবে। কোডে কিভাবে লিখতে হয় তা আমরা এখন দেখি। কোডে যাওয়ার আগে আমার একটা জিনিস, বা সুইচ কেসটা সব প্রবলেম সলভার পদ্ধতি শিখি, তাহলে হয়তো বেশি বোঝা যাবে। উম, ধরেন আমাদের প্রতি সপ্তাহে ডে ওয়ান স্যাটারডে, স্যাটারডে হচ্ছে সানডে, থ্রি হচ্ছে মানডে, ফোর হচ্ছে টিউসডে, তারপরে ফাইভ ওয়েডনেসডে, তারপরে সিক্স হচ্ছে থার্সডে, আর সেভেন হচ্ছে ফ্রাইডে। তো এই 7টা দিন, মনে করেন কেউ যদি ওয়ান ইনপুট দেয় তাহলে আসবে সে স্যাটারডে, কেউ যদি টু দেয় তাহলে সানডে, এইভাবে যদি কেউ সিক্স দেয় তাহলে থার্সডে, আর যদি কেউ ইনপুট দেয় সেভেন তাহলে ফ্রাইডে আসবে। এটা এটা সলভ করা যায় শুধু শুধু যদি স্কেচ দিয়ে খুব ইজিলি। তোমরা এই কোডটা দেখি, ফাইল খুলি, সেভ করে দিই।
Glass. এই করছি। হুম, ধরেন আমরা একটা ডে নামের ভেরিয়েবল নিলাম, ইন্টিজার বইতে আমরা 1 দিলাম। এখন একটা সুইচ নাম এক্সপ্রেশনে আমরা ডে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা আমাদের আরম্ভ করলাম। তো আমাদের ফার্স্ট কেস, যদি আমাদের ডে এর ভ্যালু 1 হয় তাহলে আমরা কি দিব? তাহলে আমরা দিব কি স্যাটারডে। স্যাটারডে মানে কি বলে রাখলাম নাকি? তাহলে এরপরে আমার ব্রেক দিয়ে দিতে হবে। তারপরে কি যদি ডে এর মান 2 হয় তাহলে এখানে কিন্তু কোলন দিতে হবে, কোনোভাবেই কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরে প্রিন্ট করে দিয়ে আমরা কি প্রিন্ট করি, একটু হলে আমাদের সানডে, সানডে প্রিন্ট করে দিই। আর যদি মান যদি 3 হয় তাহলে আমাদের কি আসতেছে, printf মান is 4, printf Tuesday, Tuesday, Tuesday is 5। যদি ডে এর মান 5 হয় তাহলে আমরা প্রিন্ট করে দেবো ওয়েডনেসডে, ওয়েডনেসডে। আর যদি ক্রিজ যদি 6 হয়, মানে ডে এর মান যদি 6 হয়, printf Thursday। আর যদি ক্রিজ এর মান যদি 7 হয়, ফ্রাইডে, ফ্রাইডে, ঠিক আছে। তো আমি একটার পরে কিন্তু ব্রেক দিই নাই। কারণ দেখি আমরা রান করে আমাদের কোড। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, স্যাটারডে আসছে। কারণ কি আমার ডে এর মান আছে। যদি ডে এর মান 2 দেই তাহলে দেখবেন সানডে। যদি ডে এর মান 7 দেই, ফ্রাইডে। এখন আমি যদি ডে এর মান 8 দেই, পিছিয়ে আসতেছে না। কারণ কি আমার 8 এর কোনো কেস নাই। কিন্তু 8 সম্ভবত কোনো দিনও হয় না। আমরা ডিফল্ট নামে একটা এড করে দেবো, সেটা বলবে যে প্রিন্টএফ
ইনভ্যালিড ইনভ্যালিড এটাই, মানে 8 নাম্বার তো আর কোনো ডে হয় না, বা 7-এর পরে তো আর কোনো ডে হয় না, এই আর কি। এবার আমরা এর দিয়ে দেখেন কি হয়, ইনভ্যালিড। এটা হচ্ছে ডিফল্টের কাজ, মানে অন্য কোনো কেসে যদি কাজ না করে তাহলে ডিফল্টটা প্রিন্ট হয়ে যাবে আর কি, ডিফল্ট প্রিন্ট হবে, মানে ইফ আর এলস এর মতো, ইফ আর এলস ইফ কোনোটা যদি কাজ না করে তখন তার এলস কাজ করবে, সে কোনো তার কোনো কন্ডিশনের প্রয়োজন হবে না। যেমন এখানে 1 2 3 4 5 6 এর প্রয়োজন হয় না ডিফল্টে, সেটা প্রিন্ট করেছে। তো এই হচ্ছে বিষয়। আর যদি বাই চান্স মনে করেন যদি আমি ব্রেকটা মিস করি, যদি ব্রেক না দিই কোনোটাতে, তাহলে কি হবে আমি দেখাই। কমেন্ট করে দেই, ব্রেক মিস করলাম, ঠিক আছে। তো আমি ব্রেক মিস করে আমি টু দিলাম, ডে টু, দেখছেন সানডে সহ সবগুলা প্রিন্ট হয়ে যাচ্ছে, কারণ কি এই কেস টুতে আয়সা সে অ্যাক্টিভ হয়ে যায়, এরপর সব প্রিন্ট করা আরম্ভ করে একদম ফল পর্যন্ত সে প্রিন্ট করা আরম্ভ করে। হ্যাঁ, একবার, ও আচ্ছা, সরি, ফল প্রিন্ট করে না, মানে একদম ওয়েডনেসডে পর্যন্ত সে প্রিন্ট করতেছে, এবং এখানে এসে সে কেন, ও না, ফল তো প্রিন্ট করা কারণ এখানে একটা ব্রেক রয়ে গেছে, ব্রেকটা আমি এই- দেখেন এবার একদম ইনভ্যালিড ডে পর্যন্ত সে প্রিন্ট করে লাগাইছে। তো আমাদের এবার যে কেজের সাথে মিলে গেছে সেই কেস প্রিন্ট করার পর যেন আমরা এটা ব্রেক করে দিই, মানে কাজ এখানে এসছে, আমার কেস মিলে গেছে মানে কাজ সব। তো আশা করি এটা দিয়ে সুইচ কেজ একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এখানে সুইচ কেজের আরো কোনো প্রবলেম সলভ করাই কিনা আমি জানি না, তবে উম, এই যে এখানে আমি ইন্টিজার নিলাম না, ইন্টিজারের বদলে অনেক কিছু হইতে পারে, যেমন কোনো স্ট্রিং হইতে পারে, কোনো এ বি সি হইতে পারে, এ বি সি ক্যারেক্টার হইতে পারে, আহ, হইতে পারে নানান জিনিস, আমরা তো শুধু এখানে ইন্টিজার ব্যবহার করছি আর কি। যদি মিলা যায় তখন এটা প্রিন্ট হবে আর কি, এটাই এটাই সুইচ কেজ। সুইচ কেজ আসলে এত বেশি ইউজ হয় না, আসলে খুব কমই পড়ানো হয় এগুলো। আমিও নিজে ভুলে গেছিলাম, মাত্র একটু দেখে তারপর আমি শেখাতে বসলাম। তো আমরা এখন ফাইনালি একটা কোয়েশ্চেন সলভ করবো, একটা না করে সলভ করবো আসলে। এই প্রবলেমটাতে দেখতে পাচ্ছেন যে মেইনলি আসলে প্রথমে বলছে যে 3টা ইন্টিজার নিতে হবে, এবং এই 3টা ইন্টিজারকে এখানে হিন্টের মধ্যে দেওয়া আছে যে এই 3টা কম্বিনেশনে, এই 3 কম্বিনেশন করে এই 3 কম্বিনেশনের মধ্যে যার মান সবচেয়ে বেশি সে ম্যাটাকে প্রিন্ট করতে হবে। তো আমরা বক্সে যাই, তো দেখি এগুলো আমরা প্রথমে 3টা ইন্টিজার নেই, ইনপুট নিতে হবে, আচ্ছা ঠিক আছে, এ বি আর সি। তো আচ্ছা, আমাদের ইনপুটে কিসে এর, তারপর বিতে, তারপর সিতে। তো আমাদের যে 3টা কম্বিনেশন আছে এই 3টা কম্বিনেশনের জন্য আবার 3টা ইন্টিজার ভেরিয়েবল দেবো, নেই ইন্টিজার এক্স ওয়াই জেড। প্রথমে আমরা ধরলাম এক্স ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু সি, তো ওয়াই ইজ ইকুয়ালস টু ধরলাম এ প্লাস, তারপর তোমরা সেটা কি ছিল, বি প্লাস এ ইন্টু সি, বি প্লাস এ ইন্টু সি, তারপর জেড প্লাস টু সি প্লাস এ ইন্টু বি, সি প্লাস এ ইন্টু বি। এখন জাস্ট এবার মধ্যে আমি একটা ম্যাক্সিমাম বের করবো আর কি, মানে এক্স ওয়াই জেড এর থেকে আমি ম্যাক্সিমাম বের করবো। তো ম্যাক্সিমাম বের করার ক্ষেত্রে দুটো ম্যাক্সিমাম বের করা যায়। তো আচ্ছা, আমরা যে শিখেছিলাম আমরা এভাবেই করি। ইফ এক্স যদি বড় হয় জেড ওয়াই থেকে,
তাহলে আবার নেক্সট লিখে দেবো x যদি আমার z থেকে বড় হয় তাহলে আমি প্রিন্ট করে দেবো আমার x বড়। আচ্ছা স্যার কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু সাথে x দিয়ে দেবো যদি x আর কি আর যদি x বড় না হয় তাহলে নিশ্চয়ই z ই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু প্রিন্ট করে দেবো আচ্ছা এরপর আমরা এই আর যদি x যদি বড় না হয় তাহলে x যদি y থেকে বড় না হয় তাহলে আমরা else কন্ডিশনের ভিতরে বুঝলাম if y মানে এইখানে যদি x যদি বড় না হয় তাহলে তো y অবশ্যই বড় তাহলে y তাহলে if y যদি বড় হয় y যদি বড় হয় z থেকে তাহলে তাহলে প্রিন্ট করতে হবে ম্যাক্সিমাম ভ্যালু কত y else else have maximum value কত হচ্ছে z রান করে দেখি কোডটা কি হয় ইনপুট গুলো কি ছিল আমার ইনপুট গুলো ছিল হচ্ছে 147 আমরা দিই 147 ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু 29 তারপরে আমার আরেকটা আউটপুট কি -503 -503 ম্যাক্সিমাম ভ্যালু আসছে 3 ঠিক আছে 3 তো আরেকটা ইনপুট দিই এটা হচ্ছে -3 -2 আর হচ্ছে -9 -3 -2 আর হচ্ছে -9 তো 25 আসছে 25 তো এই প্রবলেম গেল তারপর আরেকটা প্রবলেম আমি মুভ করি আরেকটা প্রবলেম প্রবলেম হচ্ছে হ্যাঁ এটা সুইচ কেসের প্রবলেম খুব ইজি তো এখানে মেইন টুইস্টটা হচ্ছে এখানে এই কিন্তু ফাইন্ড লাস্ট ডিজিটটা কিভাবে বের করবেন লাস্ট ডিজিটটা বের করা হচ্ছে এখানে মেইন টুইস্ট তো লাস্ট ডিজিটটা বের করে লাস্ট ডিজিট থেকে শুরু করে একদম 9 পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট করতে হবে যেমন 54 এর শেষ ডিজিট কত 4 4 5 6 7 8 9 আর 90 শেষ সংখ্যা কত 0 তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 9 এ তো শেষ 9ই 9 পরে তো আর কিছু নাই তারপরে 16 হচ্ছে 6 6 7 8 9 তারপর যাই আরেকটা এমটি ফাইল খুলি ফাইলে সেভ করি লাস্ট ডিজিট সেভ করে সেভ করি ইনক্লুড stdio h in main return 0 এখন আমার প্রথমে বলছে যে একটা পজিটিভ ইন্টিজার তাহলে আমরা পজিটিভ ইন্টিজারের জন্য একটা ভ্যারিয়েবল নিলাম তারপরে স্ক্যান করে নিলাম এই
আমরা স্টেজ ডিজিটটা বের করবো। স্টেজ ডিজিটটা কিভাবে বের করা যায়? দেখেন, আমরা যদি এই পূর্ণ সংখ্যাকে যদি 10 দিয়ে মড করি, 10 দিয়ে মড করলে, হুম, 10 দিয়ে মড করলে তার বেনিফিটটা হচ্ছে তার 10 দিয়ে মড করলেই তোমার শেষ ডিজিটটা পাওয়া যায়। যেমন আমি না দেখাই, ডিজিট লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট ইজ ইকুয়ালস টু এ মড, এ মড 10, 10 দিয়ে আমরা মড করলাম এবং এটা প্রিন্ট করে দিলাম। প্রিন্টার বি লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট রান করি। আমরা সময় দিলাম 6। যদি আমরা 10 দিই, এটা কি আসে? 10 দিলে 0 আসতেছে, আসতেছে। 9 দেই, 9 আসতেছে। ঠিক আছে না? তো আমরা লাস্ট ডিজিট বের করার পদ্ধতি শিখে ফেললাম। এখন আমরা যাবো সুইচ কেসে। তো সুইচ কেস যেমন বলেছিলাম, সুইচ থাকবে, তারপরে আমার এক্সপ্রেশন থাকবে একটা। আমাদের এক্সপ্রেশন হচ্ছে লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তারপরে আমরা বিভিন্ন কেস চালাবো। কেস যদি কেস যদি 0 হয়, তাহলে আমরা কি প্রিন্ট করবো? তাহলে আমরা প্রিন্ট করবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত প্রিন্ট করবো। ঠিক আছে? করে আমরা ব্রেক করে নিই। এই কোডটা আমরা কপি করে তারপর লিখতে হবে। একদম কেস 9 পর্যন্ত যাবো। আবার সাহায্য করলাম। বুঝতে পারলাম নাকি? 0, 1 তাহলে যেটা, তারপরে কেস 2 এর ক্ষেত্রে 2 থেকে, তারপরে 3 এর ক্ষেত্রে 3 থেকে, তারপরে 4 এর ক্ষেত্রে 4 থেকে, তারপরে 5, 5 হয় তাহলে 5 থেকে। যদি 6 হয় তাহলে 6 থেকে, আর যদি 7 হয় তাহলে 7 থেকে, যদি 8 হয় তাহলে 8 থেকে, আর যদি 9, 9 পর্যন্ত শেষ। যদি 9 হয় তাহলে শুধু 9। এই হয়ে গেল। আর কি কিছু হলো? তো আমাদের ইনপুট গুলো কি কি ছিল? 5490। আচ্ছা, এখানে কি বলেছিল? ওহো, সব সেম বলেছে। আচ্ছা, এখন রান দিয়ে দেখি। 54, এই যে 4, 5, 6, 7, 8, 9। তারপরে 90 দিয়ে দেখি। 90 0 থেকে আসা প্রথম, 0 থেকে 9 পর্যন্ত আসছে। তারপরে আর কি ইনপুট ছিল? 9 আর 16, 9, 9 আসছে। তারপরে 16, 6, 7, 8, 9। তো ঠিক আছে। তো এখন আমরা একটা প্রবলেম সলভ করবো। এই প্রবলেমে আপনাকে ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকবে। তো আপনার বলতে হবে কি একটা ভ্যালিড ত্রিভুজ নাকি ইনভ্যালিড। তো তার একটা হিন্ট দিয়ে দিচ্ছে যে একটা ত্রিভুজের উম, 2টা সাইডের যোগফল সবসময় তার তৃতীয় সাইড থেকে বড় হবে। এটা হচ্ছে একটা ভ্যালিড ত্রিভুজের সংজ্ঞা। তো এটা আমাদের কোডে রূপান্তর করতে হবে। তো আমরা একটা ফাইল ওপেন করি, সেভ করি, সেভ করলাম ইনভ্যালিড ট্রায়াঙ্গেল।
include triangle. আচ্ছা, তো আমরা প্রথমে যেগুলো তিনটা বাহু যেমন এ বি আর হচ্ছে সি নিলাম। তারপরে এগুলোকে স্ক্যান করবো, স্ক্যান করে এ জি বি জি, তারপরে n% এ কমা n% বি কমা n% সি। আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমাদের বোঝে তিনটার যোগফল কি, না প্রথম দুইটা ফল কেটে তো কত থেকে বড় হয় কিনা। এ প্লাস বি যদি যদি সি থেকে বড় হয়, তাহলে আমরা কি প্রিন্ট করে দেবো, প্রিন্টের যে আমার ভ্যালিড ট্রায়াঙ্গেল, ভ্যালিড ট্রায়াঙ্গেল। আর যদি দেখা যায় যে বড় না হয়, তাহলে আমরা বলতে বলে প্রিন্ট করে দেবো ইনভ্যালিড ইনভ্যালিড ট্রায়াঙ্গেল, ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। তো গেল ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। আমাদের ইনপুট দেই, তা আমাদের কি ইনপুট দেয় দেখি। ক্যালকুলেশন ছিল 2 9 10, 2 9 10। তো ভ্যালিড ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ইনভ্যালিড ট্রায়াঙ্গেল কারণ আমার এ আর বি এর যোগফল সি এর সমান হয়ে যায়। সি এর সমান হবে তো হবে না। তো এখানে আরেকটা কেস হতে পারে। তো এখানে দেখেন আমরা যে কোডটা লিখলাম না, এখানে কিন্তু আমি শুধু একটা কন্ডিশনে করে দিচ্ছি যে এ প্লাস বি সি থেকে বড় হয়। এখন সবসময় যে এরকম সুন্দর করে ইনপুট দেওয়া হবে সর্ট করে তা কিন্তু না। যেমন ধরেন আমরা যদি দেই 10 2 আর 0, দেখেন আমি তো ভ্যালিড ট্রায়াঙ্গেল দেখাচ্ছি। ভ্যালিড ট্রায়াঙ্গেল এখন একটা সাইড যদি জি 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 হয় তাহলে তো ট্রায়াঙ্গেলই হবে না। এই জিনিসটাকে বাঁচার জন্য আমরা সবগুলা ভ্যালুয়েশন আমরা এড করবো। এড বি প্লাস এ বি প্লাস এ প্লাস বি কি এ প্লাস সি যদি আমাদের জি থেকে বড় হয় এবং বি প্লাস সি যদি আমাদের এস থেকে বড় হয়। মানে এক্ষেত্রে সব কন্ডিশনের ক্ষেত্রে ট্রু হতে হবে, মানে সবগুলা বাহুর ক্ষেত্রেই সেটা মনে হতে হবে যে একটা বাহু সবসময় অপর দুই বাহুর যোগফল অপেক্ষা ছোট হবে। আমি যা বুঝলাম বিষয়টা। এখন যদি আমরা রান করি, দেখেন 10 2 0 এবং ইনভ্যালিড ট্রায়াঙ্গেল দেখাচ্ছে বিষয়টা। দেখেন আমার এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, তারপর আমার ইফ এর ভিতরে ট্রু আসবে। ফার্স্ট যদি এটা ফলস হয়ে যায় তাহলে যেহেতু এন্ড, তাহলে সবটাই ফলস হয়ে যায়। তো এখন আমরা যে প্রবলেম সলভ করতে হচ্ছে লিপ ইয়ারের প্রবলেমটা। মানে একটা সাল দেওয়া থাকবে তখন আপনাকে এই সেটা নির্ণয় করতে হবে যে সেই সালটা কি একটা লিপ ইয়ার ছিল নাকি non ছিল। তো আচ্ছা, শুরু করে তারপরে দেখতেছি। এবং একটা ইন্টিজার নিলাম পিয়া এবং সেটা স্ক্যান করলাম 1% দিয়ে ইয়ারে ইনপুট দিলাম। তো এখন এখানে অনেকেই ভুলটা করে কি যে ইফ ইয়ার যদি 4 দ্বারা ভাগ যায়, মানে নিঃশেষ অবিভাজ্য হয়, তাহলে লিপ ইয়ার দেখা যায়। তারপরে কিছু ইনপুট লিপ ইয়ার দেখায়, আবার কিছু ইনপুট লিপ ইয়ার দেখায় না। যেমন এই যে সালগুলা 1900 বা 2000 1800 1400 এসব যে সালগুলো আছে ওই সালগুলোর ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন।
শুধু 4 দিয়ে ভাগ যায় না। ওইগুলাতে যদি 400 দিয়ে ভাগ যায় তখন পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। তো এখানে কন্ডিশন লেখার সময় আমাদের এভাবে লিখতে হবে। তো প্রথমে আমার বুঝতে হবে যে আমি যে সালটা ইনপুট দিচ্ছি সেই সালটা কি আমার ওই 1800 বা 1900 বা 2000 সাল কিনা। এটা বুঝতে হলে আমার প্রথমে বুঝতে হবে যে ইয়ার আমার ইয়ার কি 100 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয় কিনা। যদি আমার ইয়ার কি 100 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়, তার মানে হচ্ছে আমার এই সালটা হচ্ছে 1800 বা 1900 বা 2000। কোথায় আছে? যেমন ধরেন আমার কাছে 2000 আছে, 2000 কে যদি আমি ভাগ দেই 100 দ্বারা, আমার কি থাকবে? 20 থাকবে। ঠিক আছে? কিন্তু আমি যদি মনে করেন 2014 ধরলাম, 14 কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, 14 কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, কি হবে? 20.14 আসতেছে। মানে আমার এখানে ভাগশেষ থাকতেছে, কিন্তু এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকতেছে না। দেখেন এই সাল কিন্তু আমার 2014, যেমন 2018, 19 এমন কিছু না কিন্তু। এটা বোঝা সহজ। তো আমরা আগে চেক করবো যে আমাদের সালটা কি 2000 সাল বা 1800 বা 1200 বা 1400 এমন কোনো সাল কিনা, মানে কোনো ঘাতক কিনা, শতক কিনা দেখতে হবে। তারপর আমরা মোট করলে 100 মোট করলে যদি জিরো হয়, যদি জিরো হয় তাহলে ও আচ্ছা, আমরা আগে চারের হিসাবটা আগে করলে ভালো হয়। তাহলে আমরা নট জিরো, নট জিরো, নট জিরো এর কথা অর্থ হচ্ছে যে আমাদের সালটা 2000 বা 1800 বা এরকম কোনো সাল না। যদি এমন কোনো সাল না হয় এবং আমাদের ইয়ার যদি উম, যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা ফেল করে দেব। আমরা প্রিন্ট করে দেব যে is a unique year। ঠিক আছে? আর এখন এর ছাড়া, মানে যদি যদি আমাদের সালগুলা, তো প্রথমে আমরা চেক করলাম যে 2000 সাল না, মানে 2014 বা এমন সাল কিনা, এমন সাল হলে শুধু 4 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়। কিন্তু যদি আমার else if যদি আমার ইয়া মানে যদি এই সালগুলা না হয়, তাহলে হয়তো বা এই সালগুলো আমার, এই সালগুলো যদি আমার 14 দিয়ে ভাগ, এই সালগুলো যদি আমার 400 দিয়ে ভাগ যায়, ইয়ার যদি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা প্রিন্ট করে দেবো যে is a is a leap leap year। আর যদি কোনোটাই না হয় তাহলে তো অবশ্যই আমার এই সালটা লিপ ইয়ার না। is not a leap year। এখন আমরা আস্তে আস্তে ইনপুট দিই। 2004 4 is a leap year। 2014 লিপ ইয়ার। 2009, আচ্ছা আমার সবই লিপ ইয়ার আসতেছে। 2009 লিপ ইয়ার না। এখানে আমরা আরেকটা ভুল করলাম। যেটা হচ্ছে equals to 0 দেই নাই। হ্যাঁ, 2014 তোমার লিপ ইয়ার কেন দেখায়?
is not leap year. তাহলে দেখা যাক 2000 leap year, ঠিক আছে 2016 leap year, তারপর হচ্ছে 1900 leap year। তো এই হচ্ছে আমাদের পরের answer। তো আবার হয়তো দেখা হবে আপনার সাথে কোনো ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।